যে রুহুল আমিন গাজী ভাইকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এটি আমরা সবাই জানি। গাজী ভাই অপারেশনের রোগী ছিল, আপনারা জানেন যে তার অপারেশনের পরে তার একটি কিডনিকে ফেলে দেওয়া হয়েছিল। সেখান থেকে তিনি যখন সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন, ঠিক যখন তিনি ডাক্তারের ফলো আপে ছিলেন, সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তো আমি অনেক সময় অপরাধ বোধে ভুগি যে রুহুল আমিন গাজী ভাইয়ের যে আমরা কি করতে পেরেছি আসলে। তিনি যখন জেলখানায় ছিলেন, পরবর্তীতে যখন বের হয়েছেন, আবার চিন্তা করে যে আমাদের কতটুকু কি করার ছিল। সেই ফ্যাসিবাদী সরকারের সময় আমাদের সর্বাত্মক চেষ্টাটুকু তো আমরা করেছি আমাদের জায়গা থেকে। আমার মনে হয় আমরা আন্দোলন করা, স্মারকলিপি দেয়া, দাবি দেয়া, কিন্তু আমাদের সেই দাবির প্রতি বিগত সেই ফ্যাসিবাদী সরকার এবং এই ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিলেন তারা সেই দিকে নজর দেননি। তো আমি বলবো যে আমাদের এই চেষ্টা সফল হয়নি ঠিকই, কিন্তু যারা এই ষড়যন্ত্রের সাথে ছিলেন প্রকৃতির পক্ষ থেকে তাদের একটি বিচার কিন্তু হয়েছে, আপনারা যেটি দেখতে পাচ্ছেন। সেই ফ্যাসিবাদী সরকার এদেশের গণমানুষের বিপ্লবের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই ষড়যন্ত্রের সাথে যারা ছিলেন তাদের বিচার আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকে একটা বিচার। এরপরেও আমাদের কি করণীয়, আমাদের করণীয় কি আমরা করেছি কিনা, আমরা কি করতে পারতাম, কি করণীয় বাকি আছে আমাদের। হ্যাঁ, আমাদের এখনো অনেক কিছু করণীয় রয়েছে। আমরা সেটুকু করবার জন্য অঙ্গীকারাবদ্ধ, আমরা সেটুকু করব আশা করি। রুহুল আমিন গাজী ভাইয়ের অনেকগুলো কথা শুনেছেন, আমি শুধু একটি দিক বলি যে রুহুল আমিন গাজী ভাই অত্যন্ত সাহসী নেতা ছিলেন। যে কথাগুলো শুনেছেন, সাংবাদিকরা অনেক সমস্যার মধ্যে জর্জরিত। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সমস্যা সমাধানের জন্য এই নেতৃবৃন্দ বসতেন। দীর্ঘ সময় আলোচনা হতো, সকাল থেকে দুপুর বিকাল পর্যন্ত আলোচনা হতো সমস্যা সমাধান করবার জন্য। দুই পক্ষের সমাধানের জন্য দেখা যেত যে যখন জুরি বোর্ডে আলোচনা হতো যে এই রায়টি কে জানাবে, কারণ একটি রায় দেয়া, রায়টি জানানো, এক পক্ষ দুই পক্ষ নিঃসন্দেহে খুশি হন না, এক পক্ষ খুশি হন, এক পক্ষ তখন ক্ষুব্ধ হন, মনের দিকে কষ্ট পান। এই মানে অপ্রিয় কথাটি কে বলবেন, এটার জন্য একটি সাহস দরকার, দৃঢ়তা, একটি মন দরকার। সেই কাজটিও রুহুল আমিন গাজী করতেন, যার কারণে অনেকে তার উপরে কষ্ট পেতেন, ক্ষুব্ধ হতেন, কিন্তু এটাকে তিনি পরোয়া করতেন না। আমি জিজ্ঞেস করতাম, দু একবার আমি জিজ্ঞেস করেছি যে গাজী ভাই আপনি তো এই কাজটি না করলেও পারতেন, আর একজনকে দিয়ে করালেও পারতেন। তো আমাকে বলতো যে শহীদ, আমি যদি না করি আর একজন, তুমি কার কথা বলো, কে করবে? আর এই কাজটি তো করতেই হবে কাউকে না কাউকে। এই জন্য কে কি বললো, কার মনে কি কষ্ট পেল, এতে খুব বেশি কি আসে যায়। তো এই ধরনের দৃঢ়চেতা মানসিকতা সম্পন্ন নেতা ছিলেন রুহুল আমিন গাজী ভাই। আরেকটি বিষয় আমি বলে শেষ করতে চাই, যে কথাটি বলেছেন যে 21 পদক পাওয়ার জন্য, সেই বিষয়টি নিয়ে এটার অফিসিয়াল যে প্রক্রিয়া আছে, আমার মনে হয় যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যদি সে বিষয়ে কোনো উদ্যোগ নেয় এবং আমাদের কোনো সহযোগিতা দরকার হয়, সেই বিষয়টি আমি মনে করি যে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে করা হবে। আমরা সে বিষয়ে কি উদ্যোগ নিতে চাই, আসলে নেওয়া উচিত, এটি আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। প্রিয় ভাইরা, তো আজকে আমি বেশি কথা বলবো না, কারণ আপনি জানেন আমি নিজেও অসুস্থ, হাসপাতাল থেকে সরাসরি এখানে এসেছি। তো আজকে আমি শুধু সর্বশেষে যে কথাটি বলতে চাই যে রুহুল আমিন গাজী ভাইয়ের, একটু বসেন, 1 মিনিটের মধ্যে শেষ হবে। রুহুল আমিন গাজী ভাইয়ের জীবদ্দশায় সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে একটি প্ল্যাটফর্ম আমাদের সামনে রেখে গেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, যে গোছালো যে বাগানটি, এই বাগানে অনেকগুলো কাজ রয়েছে, এই প্ল্যাটফর্মের অনেকগুলো কাজ আমাদের সামনে রয়েছে। আমরা যাতে সেই কাজগুলো সঠিকভাবে করতে পারি, এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে অনুরোধ জানাবো। এবং আজকের এই দিনে গাজী ভাইয়ের
রুহের মাগফিরাতের জন্য আমরা সবাই দোয়া করব এবং আমরা প্রত্যেকের জন্য দোয়া করব।